আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে অবরোধ, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে জড়িতদের আইনের আওতায় আনা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। অধিকাংশ জেলায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি, আরও কয়েকদিন বাড়বে গরম। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জমিতে অবৈধ ঘর থেকে মাসে আদায় 25 লাখ টাকা, পরিচালকের বিরুদ্ধে 8 লাখ টাকা নেয়ার অভিযোগ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। গতরাতে কর্মসূচির ধারাবাহিকতায় সকাল থেকে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে জমিয়তে উলামা ইসলাম, হেফাজতে ইসলাম, ছাত্র শিবির ও এনসিপি। অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। তারা দাবি করেন, আগামী ঈদের আগেই এটিএম আজহারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেলা 3টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এই ময়দান ছাড়তেছি না। আওয়ামী লীগ এই জন্য নিষিদ্ধ চায়, আওয়ামী লীগ হলো এই পৃথিবীর মধ্যে বিশ্ব রেকর্ড স্থাপনকারী একটা গণহত্যাকারী দল। এই মে মাসের ভিতরে শাপলা চত্বরে কি পরিমাণ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, ঈদের আগে রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করতে হবে। কথা বলেন। এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, বলবেন যে ব্লকেট কর্মসূচি কেমন দেখছেন এখন, আর এই ব্লকেটের কারণে কোন কোন সড়কে যানজট সৃষ্টি হয়েছে বা জনভোগান্তির যে চিত্র সেটি আপনি কেমন দেখছেন? আচ্ছা, গত 1 ঘন্টা এখানে যে পরিমাণ জনসংখ্যা ছিল সেই মোটামুটি তাই আছে। তবে 3টার সময় যে একটা আনুষ্ঠানিক সমাবেশের কথা রয়েছে, সেই সমাবেশের অনুযায়ী কিছু নেতাকর্মী হয়তো আসছেন। আমরা সর্বশেষ ইন্টারকন্টিনেন্টাল প্রান্ত থেকে এখানে জামাতে ইসলামী শাহবাগ থানার যে একটি মিছিল আসতে দেখেছি। মূলত এখানে এই ব্লকের যে কর্মসূচি, এটি কর্মসূচি পুরোদমে চলছে। এবং আপনি জানেন যে এখানে একবার বলা হয়েছে যে হাসনাত আবদুল্লাহর রেফারেন্সে বলা হয়েছে যে এখানে এই শাহবাগ ছাড়া ঢাকার অন্য জায়গায় আর কোনো ব্লকেট কর্মসূচি থাকবে না। ব্লকেট কর্মসূচি যেটাই থাকবে সেটি ঢাকাতে থাকবে, ঢাকার শাহবাগের এই মোড়টিতে থাকবে। এখানে গত 1 ঘন্টা ধরে আসলে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটি চলছে এবং তাদের এখানে শুধু স্লোগান চলছে, মিছিল হয়নি, স্লোগান চলছে। স্লোগানে বিভিন্ন রকমের আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের স্লোগান এবং এখানকার আগত নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে যে ধরনের স্লোগান দেওয়ার কথা, সেই ধরনের স্লোগান দিচ্ছেন। আর প্রচন্ড গরমের পরেও এখানে যারা এসছেন, যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এসছেন অথবা গত 16-17 বছর ধরে যারা নির্যাতিত ছিলেন, সেই নির্যাতিত নেতাকর্মীরা এখানে এসছেন। এখানে যারা আসছেন তারা মূলত এখানে আছেন। তবে প্রচন্ড গরমের কারণে এখানে পাশাপাশি সাধারণ পানীয়, আখের জুস, আইসক্রিম এই ধরনের দোকানগুলো আসলে এখানে আছে এবং এখানে মোটামুটি এরাও আসছেন। আর আন্দোলনকারীরা মূলত অ্যাম্বুলেন্সগুলো আছে, যে অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দিচ্ছে, কারণ অ্যাম্বুলেন্সে রুগী পারাপারের সময় যেন সমস্যা না হয়, সেই জন্য পার করে দিচ্ছেন। আপনি জানেন যে এই মোড়টি হয়ে ঢাকা মেডিকেল, বারডেম হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় রোগী আসা যাওয়া করে। সেজন্য আমরা দেখছি যে সকাল থেকেই অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ডাক্তারদের পরিবাহী অর্থাৎ ডাক্তারদের বহন করা যেই গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোকে আসলে ছাড়া হচ্ছে না। বঙ্গবন্ধু মেডিকেলের অর্থাৎ 3টায় যে গণজমায়েত রয়েছে, সে কারণে কিছু নেতাকর্মী সেখানে আসতে শুরু করেছে। আমি একটু জানতে চাই যে বিকেলের যে গণজমায়েত, সেটিকে ঘিরে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের প্রস্তুতি নিয়েছে?
আপনার প্রশ্নটি অবশ্য বুঝতে পারিনি, যদি যতটুকু বুঝতে পেরেছি যে এখানে আসলে মূলত 3টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা সকাল থেকে দেখছি। এখানে ওলামায়ে ইসলামের নেতাকর্মী আছেন, হেফাজতে ইসলামের আছেন এবং জামাত ইসলামী বা ছাত্র শিবিরের লোকজন আছেন। তবে এর বাইরেও আমরা এনসিপির কিছু সদস্যদের আমরা দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সদস্যকে দেখেছি। তারা সকাল থেকে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে নেতাকর্মীরা তাদের আমরা দেখেছি। তবে এনসিপির এই কর্মসূচিতে আমরা সাধারণত এসব কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীদের আসতে দেখি। তবে আজকে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নেতাকর্মীদের মিছিল আকারে এখানে আসতে আমরা দেখিনি। আরাফাতুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। দুপুর 12টার দিকে মাগুরা সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক চৌরঙ্গি মোড় ঘুরে আবার কলেজে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ব্লকেট কর্মসূচিতে অংশ নেন ছাত্র জনতা। শহরের ওয়্যারলেস মোড় থেকে ইলিশ চত্বর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধে দুর্ভোগে পড়েন পথচারীরা। একই দাবিতে লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল হয়। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে বিএনপি তারুণ্যের মহাসমাবেশ। এতে 11 জেলা থেকে প্রায় 5 লাখ তরুণ অংশ নিচ্ছেন। আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, একটু জানতে চাই, তরুণের এই যে মহাসমাবেশ, এটির মূল বার্তা বা উদ্দেশ্য কি, আর বিএনপি তরুণদের কি বার্তা দিতে চায় এই মহাসমাবেশের মাধ্যমে? যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে বিভাগীয় সমাবেশ, সেটি চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে এবং এখানে আজ 3টা থেকে মূলত সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে থেকে আমরা সকাল থেকে দেখছি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে নেতাকর্মী সমর্থকরা থেকে শুরু করে বিশেষ করে আমরা তরুণদেরকে দেখছি এই সমাবেশে যোগ দিতে এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ বলা হচ্ছে এবং এখানকার বিএনপির যে পূর্ব ঘোষিত 31 দফা, সেই 31 দফাগুলোর বিভিন্ন ধাপে আমরা দেখছি তাদের কণ্ঠে অনুরণন। গতকাল একটি সেমিনার হয়েছিল, সেখানে আসলে বিএনপি যদি রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপির তরুণদের জন্য কি কাজ করবে সেই বিষয়গুলোই বারবার ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন সভা সেমিনারে। এবং আজকের এই মহাসমাবেশের মূলত সেই বার্তাগুলোই দিবেন এখানকার যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং সেখানে তরুণদের জন্য আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে তরুণদের বিবেচনায় নিয়ে শুধুমাত্র যে তরুণদের রাজনৈতিক বন্দোবস্ত সেটি নয় এবং তরুণদের জন্য বলছে চাকরির যে ব্যবস্থা এবং সেটির ক্ষেত্রে প্রযুক্তিকে যুক্ত করা, পাশাপাশি তরুণদের জনমতকে প্রাধান্য দিয়ে যে নীতি প্রণয়ন সেটির ক্ষেত্রে আসলে বলা হচ্ছে তরুণদের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং এই সমাবেশে আমরা দেখছি 11 জেলা তরুণদের অংশগ্রহণ বোঝাই যাচ্ছে যে অনেকটা স্বতঃস্ফূর্ত এবং আগ্রহ নিয়েই তারা আসছেন। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, কি ধরনের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা আসলে বলা হচ্ছে? তারা বলছেন যে আগামী দিনে যে সরকারগুলো ছিল অর্থাৎ বিগত 17 বছরে সেই সময় নীতি প্রণয়নে বিশেষ করে রাষ্ট্রীয় যে নীতি প্রণয়ন, ব্যবসা থেকে শুরু করে শিক্ষা, অন্যান্য ক্ষেত্রগুলোতে তরুণদের যে মতামত সেটিকে আসলে গুরুত্ব দেওয়া হয়নি। তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, বিশেষ করে শিক্ষানীতির কথাই গতকালকে সেমিনারে বিএনপির নেতাকর্মীরা বলেছেন এবং আজকেও সেটি এখানে তুলে ধরা হবে। আসলে যে শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ওলটপালট করা হয়েছিল বিগত সরকারের ক্ষমতায়, সেগুলোকে অর্থাৎ তরুণদের শিক্ষার যে ভিত্তিটি সেই ভিত্তিটিকে আধুনিকায়ন, যুগোপযোগী এবং চাকরি বাকরির ক্ষেত্রের সাথে সামঞ্জস্য রেখে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা কি ধরনের পরিবর্তনের কথা তরুণরা বলছেন, আর তরুণরা যারা এখানে এসেছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি ধরনের প্রত্যাশা নিয়ে এই মহাসমাবেশে অংশ নিচ্ছেন?
মিছিল আসতে শুরু করেছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা দয়া করে তরুণরা বলছে আসলে যে তারা যে আশা নিয়ে এই সমাবেশে আসছেন শুধুমাত্র বিএনপি সমর্থন করে আসেনি। যারা বিএনপি রাজনীতি পরিবর্তনের রাজনীতিকে পছন্দ করে তারা বলছেন যে নেতা কেন্দ্রিক যে রাজনীতি, নেতার যে ইচ্ছা সেটিকে যাতে প্রাধান্য না দিয়ে আসলে জন আকাঙ্ক্ষা, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা আসলে রাষ্ট্রের মূল কারিগর এবং রাষ্ট্রের কেন্দ্রবিন্দু যারা অর্থাৎ জনগণ, সেই জনগণকে প্রাধান্য দিয়ে যাতে আগামী রাজনীতি পরিচালিত হয় এবং বিএনপি যে তাদের ৩১ দফা, সে ৩১ দফার মধ্যে সে বার্তাগুলো দিচ্ছে যে তারা আসলে আগামী দিনের রাজনীতি ক্ষমতা নয় জনগণ কেন্দ্রিকই হবে এবং সে বার্তাটুকু আজকের এই সমাবেশ থেকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক জিয়া তিনি সেটি জানাবেন। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আব্দুল্লাহ রাকিবের সাথে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে যাওয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠানো হয়েছিল কিনা তা তার জানা নেই। আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। ৩ দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। এ সময় জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টারের পাশে অবৈধ টিনের ঘর থেকে মাসে আদায় প্রায় ২৫ লাখ টাকা। উচ্ছেদের ভয় দেখিয়ে যা থেকে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ পরিচালক মমিনুর রহমানের বিরুদ্ধে। তাকে মোট ৫০ লাখ টাকা তুলে দিতে কল্যাণ সমিতির কোষাধ্যক্ষকে চাপ দেন সাধারণ সম্পাদকও। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে অভিযোগ জমা পড়েছে। মহাখালীতে ৪৭ একর জমিতে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। কর্মকর্তা কর্মচারীর জন্য কোয়ার্টার বরাদ্দ হয় শুরু থেকেই। ১৫৮টি কোয়ার্টারের বাইরে খালি জায়গায় টিনের ঘর তৈরি করে ভাড়া আদায় করছে কিছু কর্মচারী ও দখলদার। ৫৫০র মতো ঘর থেকে মাসে আদায় প্রায় ২৫ লাখ টাকা। জনস্বাস্থ্যের নতুন পরিচালক ডাক্তার মমিনুর রহমান যোগদানের পর ১৩ জানুয়ারি অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিন সময় বেঁধে নোটিশ দেন। সপ্তাহ না যেতেই চাপ দেন টাকার জন্য। ড্রাইভার, অফিস সহায়ক, টেকনিশিয়ান সহ অবৈধ সুবিধাভোগীরা মিলে ৮ লাখ টাকা সংগ্রহ করে জমা দেন পরিচালকের দপ্তরে। কেউ ২০,০০০, কেউ ১০,০০০, কেউ ৫,০০০, এইভাবে টাকা দিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট জোগাড় করে দপ্তর সম্পাদক কল্যাণ সমিতির ফারুক খানের কাছে টাকাটা রক্ষিত ছিল। ওখান থেকে ফারুক খান এবং ইফতেখার সাহেব পরিচালক মহোদয়কে টাকাটা তারা বুঝিয়ে দেন। কাঁচা ঘর ভেঙে দিলে তো কিছু করার নাই, হ্যাঁ, এটা যেহেতু নিয়ম আছে কাঁচা ঘর রাখা যাবে না, কিন্তু টাকা দিব কেন? ৬ এপ্রিল পরিচালক মমিনুর রহমানের দপ্তরে কোষাধ্যক্ষ শফিকুল ইসলামকে ডেকে ৫০ লাখ টাকা তুলে দিতে বলেন। আগে থেকেই সেখানে ছিলেন সাধারণ সম্পাদক ডাক্তার ইফতেখার আহমেদ ও দপ্তর সম্পাদক ফারুক খান। আমাকে ডেকে উনি চেক রেডি করতে বলে এবং বলে এই বিষয়টা যাতে কেউ না জানে। আর ডাক্তার ইফতেখার আহমেদ তসলিম স্যার বলেন যে আমরা ৩ জন একদিকে, আপনি এখন কি করবেন? এরপর দিনই ইস্তফা দেন কোষাধ্যক্ষ। বিষয়টি জানাজানি হলে তাকে ফোন করে বিষয়টি এখানেই শেষ করতে বলেন দপ্তর সম্পাদক ফারুক খান। ব্যাপারটা না বলাই দরকার ছিল। পুরা আইপিএস মহল্লা জানে যে তোর কাছে টাকা চাইছে, তোর মুখ দিয়ে না আসলে তাও ৫০ লাখ, যদি একজনের মুখে ২ লাখ চায়, 5 লাখ চায়, 10 লাখ চায়, সেটা হইতো, সেটা বলতো, সেটা যে একদম নির্দিষ্ট না সত্যি কইছে, সত্যি সব জায়গায় বলা যায় না দোস্ত। অভিযোগ নিয়ে ভিন্ন তথ্য মিলেছে ইনস্টিটিউট পরিচালক ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্যে। এই বিষয়টা সঠিক না, কারণ হচ্ছে যে ওই বিষয়ে আমরা কোনো আলাপ আলোচনা করিনি বা ওই ধরনের কিছু আমি জানাও নেই। আমরা মূলত কাজ করেছি এফডিআর নিয়ে। আমি আর অন্য কোনো বিষয়ে জানি না। এই টাকাটা আসলে কোন পারপাসে, এটা আমি জানি না, এটা তো আমার নলেজে নেই। আপনি কি তাহলে এটা
বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যে এই টাকাগুলো তুলে আপনার এখান থেকে যে সংগ্রহ করা হলো এই টাকাগুলো আসলে তার কাছে আছে সেইটাই কি দেখি আমি একটু যদি বলতেন আমাকে এই কথাটা না এটা রেকর্ড করবো না। এছাড়া উন্মুক্ত দরপত্রে ইজারা নিয়ে কারসাজির অভিযোগে বন্ধ আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ক্যান্টিনও। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী ও চুয়াডাঙ্গা সহ দেশের বেশিরভাগ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি। আরও কয়েকদিন তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এরপর নামতে পারে বৃষ্টি। চুয়াডাঙ্গায় সকাল থেকে তীব্র রোদ গরমের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জেলা আবহাওয়া অফিস বলছে শনিবার বেলা 12টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। আগামী 13 তারিখ পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। এরপরে নিম্নচাপে দেখা দিতে পারে। গরমে অস্থির হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। এই গরমে খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে, অনেকেই কাজে যোগ দিতে পারেননি। এদিকে কুয়াকাটায় অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও চর্মজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানী ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছে, কতদিন ধরে থাকতে পারে এই আবহাওয়া, আর কি কারণে আসলে এই যে তাপ প্রবাহ, এটির কারণ কি বলছে তারা? দেখুন, প্রথমে আসলে আজকের সবশেষ যে খবরটি আবহাওয়া অফিস জানাচ্ছে সেটি আপনাকে একটু জানাই। সেটি হচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ যে তাপমাত্রা এটি দুপুর 12টা থেকে 3টা এর মধ্যে যে সময়টি থাকে এই সময়টি মূলত আসলে সর্বোচ্চ তাপমাত্রাটি রেকর্ড করা হয়। দুপুর 12টার আগে যে তাপমাত্রাটি রেকর্ড করা হয় সেটি আসলে সর্বোচ্চ তাপমাত্রা বলা হয় না আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আপনাকে একটু আসলে একটা বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আজকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে 3টা নাগাদ এই তাপমাত্রাটি আসলে 40-এর কাছাকাছি হয়তো বা পৌঁছবে এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত আসলে গতকালকে যে তাপমাত্রাগুলো ছিল সেই তাপমাত্রাগুলোই বারবার করে সেই তথ্যটি আবহাওয়া অফিস থেকে দেওয়া হচ্ছে। গতকালকে আমরা যেটি দেখতে পেয়েছি যে সিলেট জেলা বাদে বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অর্থাৎ 40-এর উপর থেকে 42-এর নিচ পর্যন্ত আসলে তীব্র তাপপ্রবাহ হয়, সেটি অব্যাহত রয়েছে এবং আজকেও সেটি অব্যাহত থাকবে, আগামীকালও সেটি অব্যাহত থাকবে। তবে আবহাওয়া অফিস কিছু আশার খবর দিচ্ছে, সেটি হচ্ছে যে 12 তারিখে কিছু জায়গায় আসলে বৃষ্টিপাত হবে এবং আবহাওয়া অফিস বলছে যে এখনকার যে বৃষ্টিপাত সেটি মূলত কালবৈশাখী ঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাতটি হয়ে থাকে সেই বৃষ্টিপাতটি হবে। এই যে 12 তারিখে যে বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাতে মূলত ঢাকার কিছু অঞ্চল, ময়মনসিংহের কিছু অঞ্চল, সিলেটের কিছু অঞ্চল, এইসব অঞ্চলে তাপমাত্রাটি কিছুটা আসলে কমে আসবে। তবে এখন যে চুয়াডাঙ্গা এবং রাজশাহী অঞ্চলে যে তাপমাত্রাটি চলছে বা খুলনাতে বরিশালে যে তাপমাত্রাটি চলছে সেই তাপমাত্রা কমতে অর্থাৎ সারা দেশের তাপমাত্রা একেবারে কমে আসতে সেটি আসলে আরও 7 দিনের মতো সময় লাগবে, সেটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হচ্ছে। এবং আবহাওয়া অফিস থেকে বলছে যে আর্দ্রতাটি, এবং আজকে যেটি আবহাওয়া অফিস বলছে যে 38% আসলে আর্দ্রতা নেমে গেছে, সেই আর্দ্রতা নেমে যাওয়ার কারণে যদি তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস বা 38 ডিগ্রি সেলসিয়াস, সেটি ফিল লাইক হচ্ছে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে খুব অস্বস্তি হচ্ছে। এবং এই যে তাপমাত্রা বেড়ে যাওয়া এবং গরম অনুভূত অনেক বেশি হয় সেটি আর্দ্রতার একটি কারণ রয়েছে, জলবায়ু পরিবর্তনের একটি কারণ রয়েছে, যেগুলোর কারণে আসলে তাপমাত্রাটি বাড়ছে। এবং আরেকটি বিষয়ের উপরে আবহাওয়া অফিস জোর দিচ্ছে, সেটি হচ্ছে যে গাছপালা না থাকা এবং বাতাস না থাকা, এবং যে জায়গাগুলোতে গাছপালার পরিমাণ কমে গেছে, কংক্রিটের পরিমাণ বেড়ে গেছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আসলে তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা অনেক বেশি আসলে গরম অনুভূত হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আবহাওয়া অফিস যেটি বলছে 12 তারিখ থেকে কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা কমে আসবে এবং সারা দেশের তাপমাত্রা কমে আসতে সেটি আসলে আরো 7 দিন লাগবে। আদিলুর, আপনি সাথে থাকুন। এবার চলে আছে চুয়াডাঙ্গায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক, তীব্র তাপপ্রবাহ চলছে চুয়াডাঙ্গায়, আমরা জানি। এই যে তীব্র তাপপ্রবাহ সাধারণ মানুষের
দৈনন্দিন যে জীবন সেটি কিভাবে ব্যাহত হচ্ছে, আর যারা বাইরে যান, স্কুল, কলেজ বা অফিস, আদালত যারা যান, তারা আসলে সেই মানুষরা কিভাবে মানিয়ে নিচ্ছেন? আসলে এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন একেবারেই যারা দিনমজুর শ্রেণীর মানুষ, তারা রিক্সা ভ্যান চালান যারা, তারা কষ্ট পাচ্ছেন। আর যারা দিনমজুর শ্রেণীর কাজ করেন, সকালে হাটে আসেন, এসে বিভিন্ন মুটে মজুরের কাজ করেন, তাদের কষ্ট কিন্তু সবচেয়ে বেশি। আর যাদেরকে ঘরে থাকা সম্ভব হয় না, ঘরে থাকতে না পেরে জরুরি প্রয়োজনে বাইরে আসতেই হয়, তাদেরও কষ্ট আছে। কারণ সকাল 9টা বাজার পর থেকেই রোদের যে অবস্থা সেটা সহনীয় মাত্রায় থাকছে না। আর ক্রমান্বয়ে বেলা যত বাড়ছে রোদের তাপ তত বাড়ছে। আজকে 12টার অবস্থাটা বলি, আজকে 12টায় কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে, যা সাধারণত কিন্তু দেখা যায় না। তো এই প্রেক্ষাপটে বেলা 12টার পর থেকে আমি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, যে পরিমাণ অন্যান্য সময়ে মানুষ বাইরে থাকে সেই পরিমাণ মানুষ বাইরে নেই, মানুষের উপস্থিতি কমে গেছে। এখন 12টা থেকে 3টা 5টা পর্যন্ত মানুষের উপস্থিতি কম থাকবে। আর চিকিৎসকরা বলছেন যে এই সময়টা সতর্ক থাকতে হবে, খুব জরুরি প্রয়োজন না হলে রোদে না আসাই ভালো। তার কারণ এই সময়টা বয়স্করা যদি রোদে আসেন, যারা আগে থেকেই অসুস্থ, শ্বাসকষ্টে ভোগেন, তাদের জন্য ঝুঁকি রয়েছে বড় ধরনের মানে এমনকি প্রাণহানি ঘটারও ভয় রয়েছে, যে কারণে আগে থেকেই চিকিৎসকরা সতর্ক করছেন। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছিলাম, সেখানে রোদ গরম জনিত নানা রোগে আক্রান্ত মানুষ এসে ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। শিশু ওয়ার্ডে রোগীর চাপ আছে, ডায়রিয়া ওয়ার্ডেও রোগীর চাপ আছে। বহির্বিভাগে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ ব্যবস্থাপত্র নিয়েছেন, অনেকে বাড়িতে থেকে চিকিৎসাধীন থাকছেন। তো চিকিৎসকরা বলছেন সতর্ক থাকতে এবং টাটকা খাবার খেতে, বাইরের খাবার খেতে নিষেধ করছেন চিকিৎসকরা। আর এই সময়টা এখন মাঠে মাঠে ধান আর ভুট্টা, এই ধান আর ভুট্টা কাটা নিয়ে শ্রমিকদের খুব বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আবহাওয়ার খবর জানানোর জন্য। ভারতের বিরুদ্ধে চলছে পাকিস্তানের অপারেশন বুনিয়ান আল মারসুস। ক্ষেপণাস্ত্র ঘাঁটি, গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র সহ 26 সামরিক স্থাপনায় হামলার দাবি পাকিস্তানের। যদিও এই দাবি অস্বীকার করেছে ভারত, তবে পশ্চিম সীমান্তে পাকিস্তান সেনা উপস্থিতি বাড়িয়েছে বলে জানিয়েছে দিল্লি। সেই সাথে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলার দাবিও তাদের। এদিকে পাকিস্তানের হামলায় জম্মু কাশ্মীরে 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাশ্মীর ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ভারত পাকিস্তান, সেই আঁচেই শুরু আরেকটি যুদ্ধের কাউন্টডাউন। অপারেশন সিঁদুরের জবাবে চলছে পাকিস্তানের অপারেশন বুনিয়ান আল মারসুস। পবিত্র কুরআনের শব্দগুচ্ছ বোঝায় নেতৃত্বের দৃঢ়তা। শনিবার ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসসহ 26টি সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি তাদের। উরির সামরিক সরঞ্জামের ডিপো ও কয়েকটি বিমান ঘাঁটি ধ্বংসেরও দাবি পাকিস্তানের। সাইবার হামলায় দেখা দিয়েছে ব্ল্যাকআউটও। ভারত যা শুরু করেছে তা শেষ করবে পাকিস্তান, মন্তব্য পাকিস্তানের সামরিক মুখপাত্রের। ভারত যা খুশি করতে পারে, তবে আমরা জবাব দিতে প্রস্তুত। একের পর এক হামলার অভিযোগ করলেও কোনো প্রমাণ দেয়নি ভারত। তাই তাদের বলছি সিনেমার জগৎ থেকে বের হতে এবং ফিকশন তৈরি বন্ধ করতে। ভারত গতকাল এবং আজও ইসরায়েল নির্মিত ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছে। এখন পর্যন্ত ৭৭টি ড্রোন ভূপাতিত করেছি। তবে পাকিস্তানের এই দাবি মিথ্যা বলে পাল্টা দাবি করেছে ভারত। শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব জানান, সাইবার হামলা ও বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়ার মিথ্যা দাবি করেছে পাকিস্তান। पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। অপারেশন বুনিয়ান আল মারসুসের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি ভারতের। লক্ষ্যবস্তু ছিল রাওয়ালপিন্ডির নূর খান সহ 3টি বিমান ঘাঁটি। সেখানে ঘটে 4টি বিস্ফোরণ, সূত্রের বরাতে রয়টার্সের তথ্য। তবে বিমান ঘাঁটিগুলো অক্ষত আছে বলে দাবি পাকিস্তানের।
উত্তেজনার মধ্যে শুক্রবার ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা শঙ্কায় ১৪ মে পর্যন্ত ২৪টি বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় কেন্দ্র সরকার। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক জনাব শাহাবুল হক। জনাব শাহাবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে এই যে ভারত পাকিস্তানের হামলা, পাল্টা হামলা, এই হামলা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কি, ভয়াবহ যুদ্ধের দিকে? ধন্যবাদ। অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন যাবত দেখছি যে পরিমাণ হামলা, পাল্টা হামলা, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, এবং সর্বশেষ আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি ইতিমধ্যে ন্যাশনাল কমান্ড অথরিটি, দ্যাট পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা, তার একটি জরুরি সভা ডেকেছেন এবং সেই সভার সামরিক এবং বেসামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে দেশের তারা সেখানে থাকবেন। তা এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে আসলে বড় ধরনের একটি পারমাণবিক যুদ্ধ এগিয়ে যাচ্ছে। এছাড়া আমার কাছে মনে হচ্ছে যে গত ৩ আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে ১৯৯৯ সালের যে কার্গিল যুদ্ধের পরে এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক একটা সংঘাতের দিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং এখান থেকে পারমাণবিক যুদ্ধেও একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে এরই মধ্যে বেশ কয়েকবার ভারত থেকে বাংলাদেশে নাগরিকদের পুশিনের ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের উপর এই সংঘাতের আরো কি ধরনের প্রভাব পড়বে? ধন্যবাদ। আসলে অনেক ধরনের প্রভাব এখানে বিরাজমান। বিশেষ করে আপনি জানেন, আমরা জানি যে ভারতের সাথে আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো, বিশেষ করে বাংলাদেশ, ওদিকে নেপাল, ভুটান, তারপর ওইদিকে শ্রীলঙ্কা, সবগুলো দেশের সাথে অ্যাকচুয়ালি এই সম্পর্কগুলো যুক্ত। যখন একটা দেশ কোনোভাবে টেনশন অবস্থা থাকে বা যুদ্ধকালীন অবস্থা থাকে, পার্শ্ববর্তী সব দেশগুলোর উপরেই এই সমস্যাগুলো বর্তায়। বিশেষ করে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে রেমিটেন্সের প্রভাব, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, তারপর যেহেতু ভারতের সাথে আমাদের বাণিজ্যিক অনেক লম্বা একটা বাণিজ্যিক সম্পর্ক, সেখানে পণ্য আদান প্রদানে এই সমস্যাগুলো তো আছেই। এর বাইরেও আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে শরণার্থী সংকট অনেক সময় বৃদ্ধি পায়। যেহেতু আমাদের রোহিঙ্গা একটা ক্রাইসিস চলমান, সেখান থেকে আরো শরণার্থী এখানে চলে আসতে পারে। এছাড়াও যে এখন এই মুহূর্তে আপনার কাছে একটু জানতে চাই, আপনি রোহিঙ্গাদের কথাও মেনশন করলেন, যে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান আসলে কি হওয়া উচিত? দেশগুলোর উপর কূটনৈতিক চাপ যুদ্ধের সম্পূর্ণ হানাহানি, মারামারি, সংঘাত, এগুলোর বিপক্ষে আমরা চাই কোনো জন যুদ্ধ সামনের দিকে না গড়ায়। আমাদের কূটনৈতিক অবস্থা হওয়া দরকার এমন যাতে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে পারি। আমরা ভারতের সাথেও না, পাকিস্তানের সাথেও না, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। যে কথাটা আপনি বললেন যে কোনো হানাহানি, কোনো যুদ্ধের মধ্যে বাংলাদেশ নেই, একটি নিরপেক্ষ অবস্থানে থাকতে চায়, সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই যে পরিস্থিতি চলছে, বাংলাদেশ কিভাবে আসলে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে পারে? আমার মনে হয় এক্ষেত্রে কোনো রাষ্ট্রীয়ভাবে তারা যদি একটি নিরপেক্ষ অবস্থান নেয়, সেক্ষেত্রে আমরা মনে করি যে দুই দেশের মাঝামাঝি বা নিরপেক্ষ একটা অবস্থানে থাকা সম্ভব। এছাড়া যে রাষ্ট্রগুলো ইতিমধ্যে মধ্যস্থতার অবতীর্ণ হয়েছে, বিশেষ করে ইরান, সৌদি আরব বা চীন, এই দেশগুলোর সাথে আমরা যোগাযোগটা বাড়াতে পারি, এবং বিশেষ করে কাতার, এবং তাদের সাথে আমরা যোগাযোগ বৃদ্ধি করতে পারি, এবং কিভাবে আমরা এই দুই দেশের যাতে যুদ্ধ বন্ধের জন্য যে ভূমিকা নেওয়ার দরকার সেটার জন্য আমরা উদ্যোগ নিতে পারি, এবং রাষ্ট্রীয়ভাবে সেটা হতে পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমাদের প্রধান উপদেষ্টা, তার একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি। আমি মনে করি এর মাধ্যমে আমরা একটা জি, বুঝতে পেরেছি। জনাব শাহাবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।